নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আমাদের আজকের বিশেষ নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আমাকে দেখুন। এই গল্পটি আমরা নিয়েছি অরুণ কুমার মুখোপাধ্যায় সম্পাদিত 21টি বাংলা গল্প এই বই থেকে। এছাড়া এই গল্পটি দশম শ্রেণীর পাঠ্যপুস্তক অন্তর্গত। তাহলে শুরু করছি আমরা আমাদের আজকের নিবেদন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত আমাকে দেখুন। দয়া করে আমাকে একবার দেখুন। এই যে এদিকে এদিকে, আমি এখানে। একটু আগেই তো আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম। তারপর জমাট ভিড়ের ভেতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে ঠেলে ঠুলে ইঁদুরের মতন একটা গর্ত কেটে কেটে এই তো এসে এখন দাঁড়িয়েছি। বাসগুলোর রডগুলো ভারী উঁচুতে। আমি তো বেটে মানুষ, ওর জন্য হাতে নাগাল পাই না। আমি বাসের সিটগুলোর পেছন দিকটা ধরে দাঁড়াই, তারপরেই গাটা এলিয়ে দিই। তারপর বাসের ঝাঁকুনিতে আমি যখন দোল খাই, আশপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই। তখন আমার আশপাশের লোক কিন্তু কেউ খুব একটা রাগ টাগ করে না, কারণ আমার ওজন এত কম যে কারুর গায়ে ঢলে পড়লেও সে আমার ভার কিংবা ধাক্কা কিছুই না টের পায় না। হ্যাঁ, আমি এখন বাসের পেছন দিকটাতে একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। আমার দুধারে পাহাড়ের মতন উঁচু উঁচু সব মানুষ। তারা আমাকে এত ঢেকে আছে যে বোধ করি আমাকে আর দেখাই যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ। ওই মুশকিল, আমাকে অনেকে দেখে কিন্তু না কেউ লক্ষ্য করে না। এই যে আমি এখন যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি, তারা কিন্তু আমাকে দেখছে, কিন্তু নির্লিপ্তভাবে, যেন আমি যদি না থাকতাম তাতে কোনো ক্ষতি বা লাভ ছিল না। তার কারণ বোধ হয় এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায়। হ্যাঁ মশাই, আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চির লম্বা, রোগা, কিন্তু খুব রোগা না যেটা মানুষের চোখে লাগে। কালো, কিন্তু খুব কালো না যাতে আরেকবার কেউ তাকিয়ে দেখবে। 40 বছর পর আমার মাথা ক্রমে পাতলা হয়ে, চুলগুলো পাতলা হয়ে আছে, অথচ টাকও পড়েনি। টেকো মানুষকেও কেউ কেউ দেখে। তারপর আমার মুখখানা, সেটা না খুব কুৎসিত না খুব সুন্দর। আমার নাক থ্যাবড়াও নয়, চোখাও নয়। চোখ বড়ও নয়, আবার কুতকুতেও নয়। কাজে এই যে ভিড়ের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি, এই যে উঁচু উঁচু মানুষ, এরা কি ভিড়ের মধ্যে কেউ আমাকে দেখছেন? দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না, আমি জানি। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। বউভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে বাজার করতে বেরিয়েছিলাম। আর কয়েকদিন পর দিরাগমনে শ্বশুরবাড়ি যাব, তাই নমস্কারের কিছু কাপড়পত্র কেনার দরকার ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম,
নিউ মার্কেটে যাবে? আমার যা অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না। তবে বরাবর আমি আমার বাড়ির কাছে কাটরাইতে কাপড় চোপড় কম দামে কিনি। তবু যে আমি এ কথা বলেছিলাম তার এক নম্বর কারণ হচ্ছে যে আমার বউটা ছিল মফস্বলের মেয়ে, নিউ মার্কেট দেখেনি। আর দ্বিতীয় নাম্বার হলো আমার শ্বশুর বাড়ির দিকটা আমার থেকে একটু বেশি পয়সাওয়ালা। আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার নতুন বউটা একটু খুশি হয়, আর শ্বশুরবাড়ির লোক যখন শুনবে যে তাদের জামা কাপড় নিউ মার্কেট থেকে আনা হয়েছে তখন আমার দরটা একটু একটু হলেও উঁচু হবে। কিন্তু এই নিউ মার্কেটের প্রস্তাবটায় আমার মারাত্মক বড় ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলেই হয়তো ঘটনাটা আর ঘটতো না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পোশাক দেখে আমার বউ কেমন একটা মুগ্ধ হয়ে গেছিল। যে কোনো দোকানের সামনে দাঁড়ায়, তারপর শোকেসে চোখ দিয়ে এক পা করে হাঁটে। আমার দিকে না সে তাকাতেই ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজেই আমার অভিমান হওয়াটাও স্বাভাবিক। আমি তাকে এইটা ওইটা দেখিয়ে একটু মাতব্বরেরই চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো। অভিমানটা প্রবল হতেই একসময় আমি ইচ্ছে করেই আমার হাঁটার গতিটা কমিয়ে দিলাম, কিন্তু বউ সেটা লক্ষ্য না করেই নিজের মনে হেঁটে যেতে লাগলো। তাই দেখে একসময় আমি একদমই থেমে গেলাম। কিন্তু বউ হাঁটতে লাগলো দোকান পোশারের দিকে, তার বিমিল্লহ বিহবল চোখ, আর গার্ড অফ অনার দেওয়ার সময় সোলজাররা যেভাবে হাঁটে তারও সেরকমই হাঁটার ভঙ্গি। আমি দূর থেকে দেখতে লাগলাম আমার বউ এই ঝলমলে আলোয় লোকেদের সাথে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে কথাও বলেছিল বটে আমি তার সঙ্গে আছি এই ভেবে, কিন্তু সত্যি আছি কি না সে সেটা লক্ষ্য করল না। এইভাবেই বেশ কিছু দূর গিয়ে যখন আমাকে কিছু একটা দেখাবে বলে মুখ ঘুরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখন মজা করার একটা লোভ আমি আর সামলাতে পারলাম না। নিউ মার্কেটে গোলক ধাঁধার মতন যে গলিগুলো আছে, আমার সামনের সেই গলিতে আমি ঢুকে পড়লাম। এবার মফস্বলের মেয়েটা খুঁজুক আমাকে, যেমন সে আমাকে লক্ষ্য করছিল না তেমনি বুঝুক মজা। আমি আপন মনে হাসলাম। আমি উঁকি বেড়ে দেখলাম আমার বউ কান্না মুখে চারিদিকে দেখতে দেখতে পেছন দিকে আবার ফিরে আসছে। আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে, তবু আর একটু খেলিয়ে ধরা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেলাম। ও দিশেহারার মতন এই দিক ওই দিক আমাকে অনেক খুঁজলো, এই গলি সে গলি অনেক দেখলো। আমি ওকে চোখে চোখেই রাখছিলাম। এক সময় বুঝলাম এবার ও আমাকে না পেলে কেঁদেই ফেলবে। খুব করুণ হয়ে গেছিল ওর মুখশ্রী, চোখ দুটো ছলছলে লাল হয়ে গেছিল। এক সময় ও যেই গলিটা দিয়ে হেঁটে যাচ্ছিল আমি তৎজলদি দৌড়ে গিয়ে সেই গলিটার উল্টো দিকের মুখে দিয়ে ঢুকলাম। তারপরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম।
উল্টো দিক থেকে ও হেঁটে এলো, আমাদের মুখোমুখি দেখাও হলো। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের মধ্যে দিয়ে হেঁটেও গেল, কিন্তু ও আমাকে চিনতে পারল না। খুব অবাক হলাম আমি, ও কি আমাকে দেখেনি? তারপর আমি তাড়াতাড়ি করে অন্য গলি দিয়ে আবার সামনে এগিয়ে গিয়ে একটা কাচের বাসনের দোকানের আগে খুব আলোর মধ্যে দাঁড়ালাম। ঠিক তেমনি ও উল্টো দিক থেকে হেঁটে এলো, চারিদিকে লোকজন লক্ষ্য করলো। আমার চোখে ওর চোখ পড়ল, কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল। এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকানের সামনে, কখনো বা পুতুলের দোকানের সারিতে, কিন্তু ও আমাকে কোনোবারই চিনতে পারল না। উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতে খুঁজতে আমাকেই পেরিয়ে গেল। তখন আমি ভাবলাম মফস্বলের মেয়েটা খুব ঘরেল। আমি ইচ্ছা করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ও ইচ্ছা করে আমাকে চিনতে চাইছে না। কিন্তু ওর মুখের করুণ এবং করুণতম দৃষ্টিভঙ্গি দেখে সেই কথাটা আমার সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। বললাম, এই যে। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে দেখে তারপরে ভীষণ শ্বাস ফেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আশ্চর্য এই যে তখন আমার মনে হলো ও সত্যি কথাই বলছে। বাসায় ফেরার সময় ওকে আমি বললাম যে ওর সঙ্গে ওই লুকোচুরি খেলার সময় আমি ওকে বারবার ধরার সুযোগ দিয়েছি, ওর সামনে দাঁড়িয়েছি। ওনা প্রথমটাতে বিশ্বাসই করল না, কিন্তু আমি বারবার বলাতে ও খানিকটা অবাক হয়ে বলল, সত্যি সত্যি বলতে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক। এই যে ভাই কন্ট্রাক্টর, এই যে বেদে ভাই কন্ট্রাক্টর, এখানে গিয়ে আমি নেমে যাব। এই যে দাদা একটু দেখি, এই ভাই একটু দেখবে দেখবে আমার চশমাটা সামলে, একটু চশমাটা সামলে। ওই দেখুন, কেউ কিন্তু আমার কথাই শুনলো না। আমি যে নামবো তার আগেই বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল কন্ট্রাক্টর। গেট আটকে ধুমসো মোটা লোকটা অনড় হয়েই দাঁড়িয়ে রইল, এবং হাওয়াইয়ের শার্ট পরা ছোকরা ছেলেটা গুঁতো মেরে আমার চশমাটাই বেঁকিয়ে দিল। তাই বলেছিলাম যে কেউই আমাকে লক্ষ্য করে না, বাসে ট্রামে না, রাস্তাঘাটেও না। আজকের দিনটা বেশ ভালো, ফুরফুরে হাওয়া আর রোদ দিয়ে মাখা আজকের এই দিনটা। শরৎকাল বলেই গরমটা খুবই নিস্তেজ। এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগছে। ওই তো একটু দূরেই ক্রসিং, আর তারপরেই আমার অফিস। এ দেখো, আমি ক্রসিংটার কাছে এসে রাস্তা পেরাবার জন্য পা বাড়াতেই ট্রাফিক গার্ড সিগন্যালটা ছেড়ে দিল। আমার পার হওয়ার রাস্তাটা আটকে এখন চলন্ত গাড়ি আর গাড়ি। কেন ভাই ট্রাফিক পুলিশ, আমি যে রাস্তা পেরোচ্ছি সেটা তুমি দেখতে পাওনি? আর একটু সিগন্যালটা দিয়ে রাখলে কি হয়ে যেত? যে লিফটে দাঁড়িয়ে আমি দোতলায় উঠছি, এই লিফটটা বোধ হয় 100 বছরের পুরনো। এর চারিদিকে কালো লোহার গ্রিল, ঠিক একখানা খোলামেলা খাঁচার মতন। মাঝে মাঝে একটু কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে। গত 13 বছর ধরে আমি এই লিফট পেয়ে উঠছি। এই 13 বছর ধরে আমাকে সপ্তাহে 6 দিন এই লিফটে করে লিফটম্যান রামস্বরূপ প্রতিদিনই ওপরে তুলেছে। কি বলো ভাই রামস্বরূপ, তুমি তো আমাকে ছোটটিই দেখেছিলে, যখন আমার বয়স ওই 24 কি 25।
যখন আমার ভালো করে বুড়োটে ছাপ পড়েনি মুখে। এখন বলো তো আমার নামটা কি? যদি সত্যি জিজ্ঞাসা করি তাহলে এখন রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে, আরে জরুর জরুর, আপনিই তো অরবিন্দ বাবু। কিন্তু মোটেও তা নয়। কোনো কালেই আমি অরবিন্দ ছিলাম না। আমি চিরকাল সেই ছেলেবেলা থেকেই অরিন্দম বসু। আমার চাকরি ব্যাংকে, দোতলায় আমার অফিস। আগে অন্যান্য ডিপার্টমেন্টে ছিলাম। গত 10 বছর ধরে আমি বসছি ক্যাশে। আমি খুব চটপট টাকা গুনতে পারি, হিসেবেও আমি খুব পাকা। তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়া হয় না, হলেও আবার ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে আমি খুব দক্ষতার সাথেই ক্যাশে কাজ করছি। কখনো পেমেন্ট, কখনো রিসিভিংয়ে। পেমেন্টেই বেশি, কারণ ওখানে সবচেয়ে সতর্ক লোকের দরকার হয়। একটা তারের খাঁচার মধ্যে আমি বসি। আমার বুকের কাছে থাকে অনেক খোপালা একটা ড্রয়ার। তার কোনটায় কত টাকার নোট আর কোনটায় কোন খুচরো পয়সা রয়েছে তা আমি নির্ভুলভাবে চোখ বুজে বলে দিতে পারি। পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে টাকা বার করি, তারপর ড্রয়ার বন্ধ করে, তারপর আবার গুনি, তারপর আবার টাকা দিয়ে পরের পেমেন্টে হাত দিই। টোকেন নিয়ে আবার ড্রয়ার খুলি, টাকা বার করি, তারপর আবার ড্রয়ার বন্ধ করি, টাকা গুনি। এরকম করে একইভাবে চলতে থাকে। সামনের গুলগুলিটা দিয়ে যারাই আমাকে দেখে তাদের সম্ভবত আমার ব্যবহার ক্লান্তিকর লাগে। ইস, লোকটা একঘেয়ে ভাবে কিভাবে কাজ করছে! কি একঘেয়ে লোকটা! ঘুলঘুলি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না। রামবাবু আমাদের পুরনো বড় খদ্দের। প্রকাণ্ড কারখানা আছে, এজেন্টও তাকে খাতির করে। খুব খুঁতখুঁতে লোক। বেশিরভাগ সময় লোক না পাঠিয়ে নিজে এসেই চেক ভাঙিয়ে নিয়ে যান। আমি কতবারই না তাকে পেমেন্ট দিয়েছি। তিনি গুলগুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদ দিয়েছে। একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের একটা বড় রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন। হাতে সাদা স্বচ্ছ জিন, খুব স্বপ্নালু চোখ। সত্যি বলতে কি, আমি ভাগ্য উন্নতির কথা বেশি একটা ভাবি না। অন্তত সেই কারণে রামবাবুর সাথে দেখা করার কথা আমার মনেই হয়নি। আমি পুরনো চেনা লোক দেখে এগিয়ে গিয়েছিলাম। রামবাবু ভুরু তুলে বললেন, আরে আপনাকে কোথায় দেখেছি বলে বলুন তো? মনেই পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। লোকটা যদি সত্যি চিনতে না পারে, যদি সত্যি তেমন অহংকারী হয়ে থাকে লোকটা, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে। তখন আমি মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম আমি ক্যাশে। সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতনই স্বচ্ছ হয়ে গেল তার মুখ। প্রসন্ন হেসে বললেন, চিনেছি, ঠিক চিনেছি। কি জানেন, ওই ঘুলগুলি আর ওই খাঁচার মধ্যে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই হঠাৎ এ জায়গায় বুঝলেন না। আসল কথা হলো এই যে ওই পার্সপেক্টিভ আর কি, ওইটা ছাড়া মানুষের আর আছেটা কি বলো? মানুষকে চেনা যাবে এই যে খাঁচার মধ্যে গুলগুলি দিয়ে, যেমন আপনি, তেমনি দেখুন এই কোট প্যান্ট টাই আর টাক মাথা, এর মধ্যে দিয়েই আমি। এইসব থেকে যদি আমাকে আলাদা করে নেন তবে দেখবেন আমার মধ্যে আর আপনার মধ্যে তেমন করে কোনো একটা পরিচয় থাকবে না। এই যে দেখুন না, একটু আগেই আমি পার্সপেক্টিভের কথা ভাবছিলাম। ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি।
কাটেহারে আমাদের রেল কোয়ার্টারে প্রায় পাশের বাড়ি থেকে একটা মেয়ে আসে। তার বাড়িতে সৎমা বলে তার বাসায় ঠিক আদর যত্ন ছিল না। আমাদের বাসার রান্নাঘরে উনুনের পাশে আমার মায়ের পাশে এসে সে বসতো। জড়সড় হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে সে পরোটা বেলে দিত। কখনো আমার কাঁদুনে ছোট বোনটাকে কোলে করে ঘুম পাড়াতো। মা আমাকে বলতো ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো। সেই শুনেই আমি সেই মেয়েটাকে ভালো করে দেখতাম। আহ, কি যে নেশা লেগেছে তো! কি করুণ কৃষ খড়ি ওঠা মুখখানা, আর কি তিত্তিরে সুন্দর! যেন পৃথিবীতে সে বেশি দিন থাকবে বলে আসেনি। রামবাবু এইটুকুনি বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন। আর আমি ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? সে কি মরে গেল? রামবাবু মাথা নাড়লেন। আরে না না, মরবে কেন? আমি বড় হয়ে তাকে বিয়ে করেছি। সে এখনো আমার ওয়াইফ। ইয়া পেল্লায় মোটা হয়ে গেছে, বড্ড বদমেজাজি, আমাকে বড্ড শাসনে রাখে। এই যখন দেখি ওই ফ্রিজ খুলছে, গয়না আটকাচ্ছে, চাকরদের বকছে, কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে, তখন কিছুতেই বিশ্বাস হয় না যে এই সেই মেয়ে, এই সেই বেলি, যার অসুখের সময় মা দুটো কমলা লেবু দিয়ে এসেছিল বলে সে হেসেছিল মৃদু। আজ দেখুন, বাড়ি থেকে ওর সাথে খুব ঝগড়া করে বেরিয়েছি। মনটা খিচড়ে ছিল। সেই ভালোবাসা এখন কোথায় উবে গেছে। কিন্তু এই নির্জনে বসে সেই পুরনো দিন, উনুনের ধারে বসে থাকা, ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গি আমার মনে পড়ে গেল। মনে পড়ে গেল আমার মায়ের মুখ। সেই মুখ ভর মায়া মমতায় ওর বসার ভঙ্গি দুটোর দিকে চেয়ে দেখছে। অমনি এখন ভালোবাসায় আমার মন ভরে উঠেছে। বাসায় ফিরে গিয়ে এখন তার রাগ ভাঙাবো, বুঝলেন না? বলে রামবাবু সেই সাদা স্বচ্ছ জিন মুখে ফেললেন। বললেন, ওই যে গুলগুলিটা, যেটার ভেতর থেকে আপনাকে আমি দেখি, সেটাই আসল। ওই গুলগুলিটা। এই যে 23-24 বছরের বয়সী ছেলেটা পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, পিতলের টোকেনটা ঠুকঠুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের টেবিলের ওপর। ও আমাকে চেনে। ওর বাবার আছে পুরানো গাড়ি কেনা বেচার ব্যবসা। আগে ওর বাবা আসতো, আজকাল ও আসছে ব্যাংকে। মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি জিজ্ঞাসা করি, কি বাবা, ভালো তো? ও খুশি হয়ে ঘাড় কাত করে হ্যাঁ বলে। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এইখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারার কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায়, তবে বুঝতেই পারবে না তফাৎটা। তখনও ও অন্যমনস্কভাবে পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে, অন্য মনস্কের মতন চেয়ে থাকবে। চোখে চোখ পড়লে নতুন লোকটার সাথে একটু পরিচিত মতন একটু হাসবে। ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ ও তো সত্যি কখনো আমাকে দেখে না। ও হয়তো ওর নতুন প্রেমিকাটার কথা ভাবছে এখন। শীঘ্রই ও একটা স্কুটার কিনবে। ও ঘাড় ফিরিয়ে রিসেপশনিস্ট মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, তারপর ঘড়ি দেখলো, একবার টোকেনটার নম্বরের দিকে তাকালো, ঘুলঘুলির ভেতর থেকে তাকালো, দেখলো আমার দুখানা হাত ক্লান্তিকর মোটা একটা নোটের বান্ডিল গুনছে। ও আমার মুখটা এক পলক দেখে চোখটা ফিরিয়ে নিল।
কিন্তু আমি জানি যে ও আমাকে দেখলো না। আর 15 মিনিট পর 2টো বাজবে, তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন যদি ও আমাকে রাস্তায় দেখতে পায় আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন অ্যারারুট ও ভারে চা খাচ্ছি, তখন কি আমাকে চিনবে ও? এই কলা কত করে হে? 40 পয়সা জোড়া? বলো কি? হ্যাঁ হ্যাঁ, মর্তমান, সে আমি জানি, মর্তমান যে আমি সেটা জানি। মর্তমান কি আমি চিনি না? ওই সুন্দর হলুদ রং, মসৃণ গা, প্রকাণ্ড চেহারা, মর্তমান দেখলেই চেনা যায়। তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয়। গতকালই তো খেয়েছি। আমি 2 দিন পর পর কলা খাই। দাও একটা। না না, ওই একটাই। এই যে 20 পয়সা ভাই। আহ, বেশ কলা, চমৎকার। খাওয়া হয়ে যাবার পর আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রইলাম স্মৃতিচারণের জন্যে। 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশ থেকে ঝড়ের গতিতে লোকজন হেঁটে যাচ্ছে। খুবই নির্বিকার তাদের মুখ চোখ। এরা কখনো যুদ্ধ বিগ্রহ করেনি, দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি এদের। এমনকি কঠিন কোনো কাজও এরা সমাধান করেনি একসাথে মিলে। যাত্রা মরে আসছে আস্তে আস্তে, অন্তর্ভাবনায় হাঁটছে, চলছে একে অন্যের সম্পর্ক থেকে, নিষ্ক্রিয় থেকে। এদের সময়ের কোনো জ্ঞান নেই। 1969 বলতে এরা একটা সংখ্যা মাত্র ভাবে। 2000 বছরের ইতিহাস বোঝে না। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ক্রিকেট যেমন একটা শব্দ, ভারতও ঠিক তেমনি একটা শব্দ। দয়া করে আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু। অরিন্দম বসু, এই যে না লম্বা, না রোগা, না ফর্সা একজন লোক। আমি টেলিপ্যাথি নই, ক্রিকেটও নই, ভারতবর্ষও নই। ওই শব্দ যুগলের সঙ্গে অরিন্দম বসু। এই শব্দটার একটু তফাৎ আছে। তা কি আপনি কখনো ধরতে পারবেন? যাক গে, বাদ দিন সেসব কথা। মাঝে মাঝে আমারও সন্দেহ হয়, আমি কি সত্যি আছি নাকি নেই। ব্যাংকের এই ঘুলঘুলি থেকে লোকে হাত ঢুকিয়ে টাকা গুনে নেয়। কেউ মৃদু হেসে ধন্যবাদ দিয়ে যায়। কিন্তু লোক বদল হলেও অবিকল ওইভাবেই কেউ হাত ঢুকিয়ে টাকা গুনে নেবে? ঘুলঘুলির ওপাশে যে এক বিশাল পরিবর্তন ঘটে গেছে কেউ বুঝতেই পারবে না। সেই নিউ মার্কেটের ঘটনার কথাটা ধরুন না। আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে আমার চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে আমাকে। ভাবছেন কি অবস্থা? লোকটা গেল কোথায়? খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা যেতে যেতে এর উপরে কেউ পা দিয়ে পিছলে পড়ে যেতে হঠাৎই সে তার সম্ভ্রম ফিরে পাবেন। যদি খুব বেশি চোট না পান আপনি, যদি পর হয়ে সামলে যান, তাহলে দেখবেন আপনার বা নিজের মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন, কোথায় কোন রাস্তা দিয়ে হাঁটছেন সবই মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা মাথা ভাঙতে পারত, এই ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক চারপাশটা সম্বন্ধে। হয়তো আপনার ভেতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠে ভাববে বেঁচে থাকা কত ভালো। তখন হয়তো মানুষদের সম্বন্ধে আপনি একটু বেশি সচেতন হয়ে উঠবেন। এবং বলা যায় না, আপনার হয়তো এই কথা ভাবার মনে পড়ে যেতে পারে যে আজ হচ্ছে 1969 সালের 16ই জুলাই, আপনার বিয়ের তারিখ, যেটা আপনি একদম ভুলে গেছিলেন। এবং এই সালে আপনার বয়স 40 পার হলো। এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতবর্ষে
একটি নিস্তেজ দুপুরে রাস্তায় কলার খোলা ফেলে রেখে আমি আপনার খুব অপকার করিনি। আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন, আর তিনজন দুঃসাহসী মানুষের কথা? ভাববেন না মশাই। কি কাজ আমাদের ওইসব ভেবে? খামোখা মানুষ হতে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে। ওদের খুব ভালো যন্ত্র আছে, ওরা ঠিক এক সময় চাঁদে নেমে যাবে, তারপর আবার ঠিকঠাক ফিরেও আসবে। কিন্তু সেইটা ভেবে আপনি অযথা অন্যমনস্ক উত্তেজিত হবেন না। রাস্তাটা দেখে চলুন। রাজভবনের সামনে বাঁকটা বেঁকে দেখুন, কি সুন্দর প্রকাণ্ড খোলা ময়দান, উদম আকাশ। কাছাকাছি যে মানুষগুলো হাঁটছে তাদের দেখে নিন, চিনে রাখুন যতদূর সম্ভব। অন্যের মুখ যেন যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারেন। এই সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশে হাঁটছি। আমাকে দেখুন, এই তো আমি আমার অফিস থেকে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাব বলে। মনে হচ্ছে আপনিও ওই দিকে, না? এই দেখুন দেখুন, কি আহম্মক ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল। আর মাত্র 10 মিনিট আছে, এখনো গোল দেয়নি। ওই যে ওই ছেলেটা, হায় ঈশ্বর, কে ওকে লাল সোনালি জার্সি পরিয়েছে? ওকে বের করে দিক মাঠ থেকে। এই দিন তো মশাই, আপনার চোষ গালাগালি দিয়ে ওর ভূত ভাঙিয়ে দিন তো। আমার জিভে আবার ওই খারাপ কথাগুলো আসে না। কিন্তু দেখুন, রাগে আমারও হাত পা কাঁপছে। আজ সকাল থেকে চাঁদ আর তিনজন দুঃসাহসী মানুষের কথা ভেবে ভেবে আমার নার্ভগুলো অসাড় হয়ে আছে। তারপর দেখুন, এই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে নিচ্ছে 1 পয়েন্ট। ওইদিকে আর 8 কি 9 মিনিট সময় আছে মাত্র। কি বলেন দাদা, গোল হবে নাকি? কি করে হবে? খুদে টিমটা সব খেলোয়াড় পিছিয়ে এসে গোলের সামনে দেওয়াল তৈরি হচ্ছে, আর এরা খেলছে দেখুন। কে বলবে যে গোল দেওয়ার ইচ্ছা আছে? ওই যে ছেলেটা আজকে দিনের সবচেয়ে ভালো চান্সটা অফসাইডে দাঁড়িয়ে কিভাবে নষ্ট করে দিল। আমার ইচ্ছা হচ্ছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অরিন্দম বসু, এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি। জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। তা বাপু, তুমি কি বোঝো সব? তুমি তো জানোই না যে আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন। কিরকম দুঃখ নিয়ে ছলছল চোখে ঘড়ি দেখছি। অবশ্য তাতে কার কি যায় আসে, আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, কেউ তো আমাকে আর দেখছে না। না মশাই, গোল হলো না। রেফারি লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল, খেলা শেষ। এখন দয়া করে আমাকে একবার দেখুন, কিরকম অবসাদগ্রস্ত আমি, কাঁধ ভেঙে আসছে। দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তাতে টিমের কিছু যায় আসে না। ওরা তো চেনেই না আমাকে, অথচ আমি প্রতিটা হার জিতের পর কত হেসেছি, কেঁদেছি, লাফিয়েছি, দাপড়ে দিয়েছি অচেনা লোকের পিঠ। খামোখা তাতে কারো কিছু এসে যায় না। এই যে আজকে সকাল থেকে চাঁদ আর তিনজন মানুষের কথা ভেবে চিন্তান্বিত, ভালো করে ভাত খেতে পারিনি উত্তেজনায়, এতেই বা কার কি এসে যায়? দয়া করে আমাকে একবার দেখুন। না না, আমি জানি লিগ টেবিলে আপনার টিমের অবস্থা নিয়ে আপনি ভীষণ বিব্রত, তার উপর চাঁদ ও তিনজন মানুষের কথাও ভাবতে হচ্ছে আপনাকে। কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে। 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড্ড দেরি করছে। তাই আমি অরিন্দম বসু, ব্যাংকের ক্যাশ ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আমাকে দেখতে পাচ্ছেন না। ওই যে দোতলার বারান্দায় রেলিংয়ের উপরে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার 4 বছরের ছোট্ট ছেলেটা হাপু, বড় দুরন্ত ছেলে। সকাল থেকে বায়না ধরেছে, রথের মেলায় যাব বাবা, তুমি তাড়াতাড়ি ফিরো। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্যে, ঝাঁকড়া চুলের নিচে জল জল করছে দুখানা চোখ।
আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র, ও উপর থেকে দুধদার করে নেমে এলো। ওর মা উপর থেকে চেঁচাচ্ছে, হাবু, কোথায় গেলি? ও হাবু! একগাল হেসে হাপু ঝাঁপিয়ে পড়ল প্রায়। কত দেরি করলে বাবা, যাব না? হ্যাঁ মশাই, এই বাইরে থেকে ফিরে এলে এই আপনজনদের মধ্যে হাত ছেড়ে বাঁচি। কচি ছেলেটাকে আমি কোলে তুলে নিলাম। ওর গায়ে একটা মিষ্টি গন্ধ, শীতের রোদের মতন কবস্ত নরম গা। মুখ ঢুকিয়ে দিলে মনে হয় যেন অদৃশ্য স্নান করছি একরকম। বললাম, যাব বাবা, একটু খিদা পেয়েছে, একটু বিশ্রাম করে কিছু খেয়ে নি। যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাপু আমার গায়ের সাথে লেগে রইল। উত্তেজনায় বলল, শিগগিরই করো। ওর মা ধমক দিতেই বড় মায়ায় বললাম, আহা, বকছো কেন? ছেলে মানুষ তো। আসলে ওর ওই নেই আঁকড়ে ভাবটুকু বড্ড ভালো লাগে আমার। বড় দুরন্ত ছেলে, মেলায় পা দিয়েই হাত ছাড়িয়ে ছুটে যেতে চায়। বললাম, ওরকম করো না হাপু, হাত ধরে থাকো। আমার হাত ধরেই ঠিক মতন তুমি মেলা দেখতে পাবে। ও কেবল এদিক ওদিক তাকায়, তারপরে ভীষণ জোরে চিৎকার করে বলে, ওইটা কি বাবা? আর ওইটা ওখানে? আমি ওকে দেখিয়ে দিই, ওইটা নাকরদোলনা, ওইটা সার্কাসের তাঁবু, আর আর ওই যে ওইটা দেখতে পাচ্ছিস, ওইটা মৃত্যুকূপ। আজ তো একটা পাঁপড় ভাজা হাতে নাকরদোলনায় উঠে গেল হাপু। ওই যে দেখা যাচ্ছে তাকে, আকাশের কাছাকাছি উঠে হিহি করে হাত নাড়ছে, সাই করে আবার নেমে আসছে, আবার উঠে যাচ্ছে। সারাক্ষণ আমার দিকে চেয়ে হাসছে হাপু, দেখে মন ভরে যায়। তারপর আধ ঘন্টা সার্কাস দেখলাম দুজন, দুই মাথাওয়ালা মানুষ, সিঙ্গিং ডল, 8 ফুট লম্বা লোক। হাপুর কথাবার্তা থেমে গেল, ঝলমল করতে লাগলো চোখ। বাইরে এনে ওকে ছেড়ে দিলাম। আমার পাশে পাশে ও হাঁটতে লাগলো। ওর হাতে ধরা হাতটা থেমে গিয়েছিল বলে আমি ওর হাত ছেড়ে দিলাম। ওই যে এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে, দোকানে সাজানো এক গাদা হুইসেল দেখছে ঝুঁকে। আবার এগিয়ে গিয়ে দাঁড়ায় আরেকটা দোকানে, যেখানে এরোপ্লেন দৌড় হচ্ছে। তারপর এগিয়ে যাচ্ছে ও এয়ার গান আর রংচং বল দেখতে দেখতে। ক্রমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে হাপু। আমি তখন আমার টিমটার কথা ভাবছিলাম। খালি পিলে একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ। চাঁদের দিকে চলেছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছাতে পারবে? হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। ভিড়ের মধ্যে 1 সেকেন্ড আগেও আমি ওর নীল রঙের শার্টটা দেখেছি, তখনই সেটা টুক করে আড়াল হয়ে গেল। আপু বলে ডাক দিয়ে আমি ছুটে গেলাম। হ্যাঁ মশাই, আপনারা কি কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছরের একটা ছেলেকে? তার নাম হাপু, বড্ড দুরন্ত ছেলে। দেখেননি ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল জলে দুটো দুষ্টু চোখ? আরে না না মশাই, ওই পুতুলের দোকানের সামনে যে দাঁড়িয়ে আছে সে নয়, যদিও অনেকটা ওই রকমই দেখতে। না না, তার চেহারার বিশেষ কোনো চিহ্ন আমার মনে পড়ছে না। খুবই সাধারণ চেহারা, অনেকটা আমার মতন। কেবল বলতে পারি যে তার বয়স 4 বছর, আর গায়ে নীল জামা। তার নীল জামা পরা তো অনেক ছেলেই এখানে রয়েছে, 4 বছর বয়সেরও অনেক। না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয় এই হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে ঠিক কোনজন আমার হাপু। আর হাপুর পক্ষেও বোধহয় বলা সম্ভব নয় এত জনের মধ্যে কোনজন, বুঝলেন না? ওর মাও একবার ঠিক করতে পারেনি। যদি হাপুকে দেখতে পান তাহলে ওকে একবার দয়া করে বলে দেবেন যে এই যে আমি ওর বাবা।
আমাকে দেখে রাখুন একটু, কাইন্ডলি ভুলে যাবেন না।